ভারতকে বিপদে ফেলতে গিয়ে রাশিয়ার চালে কতটা বিপাকে পড়লো এবার আমেরিকা। রাশিয়ার সেনাবাহিনী ভারতের পাশে, এই বার্তার পরে কি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে? বালোচ টিটিপি বিদ্রোহীদের নতুন এগ্রিমেন্ট কতটা ভয়ঙ্কর হতে চলেছে ইসলামাবাদের জন্য? বড় বিপদের মুখে পাকিস্তান, তাই কি দ্রুত ইউএস সেন্ট্রাল কমান্ডের চিফকে ইসলামাবাদে পাঠিয়ে দেওয়া হলো আমেরিকার তরফে? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়, আপনাদের সকলকে স্বাগত জয় হিন্দের আরও একটি নতুন এপিসোডে। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে কোনো স্বাধীন রাষ্ট্রে বা সে দেশের যে সার্বভৌমত্ব বা সে দেশের স্বাধীন সূর্যকে গিলে খাওয়ার যে স্পেশাল কোর্স, সেটা কোন দেশের হাতে আছে? কোনো জিকের প্রশ্ন নয়। আপনারা সবাই জানেন যে পৃথিবীতে এই কোর্সটা একমাত্র আমেরিকা করিয়ে থাকে। আমেরিকা জানে যে কোনো স্বাধীন রাষ্ট্রকে কী করে ধীরে ধীরে গিলে খেয়ে নিতে হবে, এবং এতদিন পর্যন্ত খুব গোপনে আমেরিকার সঙ্গে এই সিন্ডিকেটে মেম্বার ছিল পাকিস্তান। কিন্তু ক্রমশ পাকিস্তান যে এই আমেরিকার এই সিন্ডিকেটের অত্যন্ত প্রম্পট মেম্বার, সেটা ধীরে ধীরে সামনে আসছে। সেই ছবিটা আমরা সামনে আজকে তুলে ধরবো কীভাবে, এবং যেভাবে আসছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি আমেরিকা ভীষণ ধূর্ত, এবং ধূর্ত হওয়ার জন্য আমেরিকা এই গিলে খাওয়ার কাজটা তার যে জিওপলিটিক্যাল যে অংশ, সেখানে কিন্তু খুব কম করেছে। মূলত সে এশিয়া এবং অন্যান্য মহাদেশে বেশি করেছে। পাকিস্তানও যে বললাম সিন্ডিকেটের মেম্বার, অনেক ক্ষেত্রে না বুঝে এই কাজটা আশেপাশের অংশেই করে ফেলেছে। সেই কারণে আপনারা দেখবেন 1971-এ পাকিস্তান সর্বপ্রথম ভাগ হয়ে যায়, অর্থাৎ তদানীন্তন পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশ। এবং বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়ে রয়েছে, তাতে যারা ইন্টারন্যাশনাল ওয়াচ ডগ, তারা বলছেন পাকিস্তান আবারও সেই 71-এ যেভাবে দুটি পাকিস্তান দুদিকে বিভাজিত হয়ে গেছিল, সেই একই পথে পাকিস্তান আবার এগোচ্ছে। কীভাবে? প্রশ্ন অনেকগুলো উঠছে। আমরা আগের এপিসোডে বলেছিলাম যে আসিম মনির থেকে তাদের শরীফ চৌধুরী, প্রথমজন সেনাপ্রধান, দ্বিতীয়জন ডিজিআইএসপি, দুজনেই একই কথা বলছেন যে পূর্ব দিক থেকে ভয়ঙ্কর অ্যাটাক করা হবে। এবং সাম্প্রতিক সময় যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট যেটা আসছে, যে চট্টগ্রাম বন্দরে কি হয়েছে, চট্টগ্রাম বন্দরে এমন কিছু ঘটেছে যেটা আশেপাশের দেশগুলোর গোয়েন্দা সংস্থারা নড়ে চড়ে বসেছে। গোয়েন্দা রিপোর্ট ছিল যে বাংলাদেশে স্পেশাল কিছু পাঠানো হচ্ছে, যেটা ভীষণ বিপজ্জনক। এবং এরপরই বাংলাদেশকে আন্তর্জাতিক মহল চাপ দেয়। তারপরে বাংলাদেশের যে পারমাণবিক শক্তি কমিশন, তাদের কাছে স্পেশাল একটা রিপোর্ট পাঠানো হয়, তারাও নড়ে চড়ে বসে। দিন তিনেক আগে এমভি মাউন্ট ক্যামেরন নামে একটি জাহাজ, যেটি অনেকগুলো দেশ ঘুরে শ্রীলঙ্কা হয়ে চট্টগ্রামে পৌঁছয়। এবং মূলত এই জাহাজটা কী ক্যারি করছিল? এর পেটের মধ্যে প্রচুর পরিমাণে লোহার স্ক্র্যাপ ছিল। এই জাহাজের পেটের মধ্যে ছিল প্রচুর পরিমাণে রেডিও নিউক্লাইড আইসোটোপ, এবং মূলত যেগুলো ছিল তা হলো থোরিয়াম, রেডিয়াম এবং ইরিডিয়াম। এই সমস্ত কিছুগুলোই মূলত পারমাণবিক বোমা তৈরির জন্য অত্যন্ত সহায়ক। যদি পারমাণবিক বোমা তৈরি নাও হয়, তাহলে নিউক্লিয়াস, আমরা যে কথা আগেও বলেছিলাম আগের এপিসোডে, যে তেজস্ক্রিয় যে বোম, তা তৈরি করতে এগুলো ভীষণভাবে প্রয়োজন। এবং গোয়েন্দারা যে তথ্য পাচ্ছেন যে আইএসআইয়ের মদতে এই তেজস্ক্রিয় পদার্থ আইসোটোপগুলোকে বাংলাদেশে পাঠানো হয়েছিল, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে, আইএসআইয়ের ব্রেনকে ব্যবহার করে, এবং বাংলাদেশের যে সমস্ত জঙ্গি সংগঠন আছে, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো আছে, তাদেরকে ব্যবহার করে ভারতের পূর্ব দিকে আক্রমণের একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছে আসিম মনিররা। আরও একটা ভুল পাকিস্তান সাম্প্রতিক সময় করেছে। সেই ভুলটা হলো যে আমেরিকায় বসে আমেরিকার মাটিকে ব্যবহার করে এবং ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বালোচ বিদ্রোহীদের গায়ে জঙ্গি তকমা সরাসরি সেঁটে দেওয়া, এবং সেটা পাকিস্তান খুব বুদ্ধিমত্তার সঙ্গে করেছে, আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে। এখানে একটু ফ্ল্যাশব্যাকে যাব, যে এই বালুচিস্তানকে নিয়ে যে আমেরিকা এত কথা বলছে, সেখানকার বিএলএকে তারা ইতিমধ্যে, বা মসজিদ ব্রিগেডকে ইতিমধ্যে তারা সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে, তাদের ইউএস স্টেট পলিসি অনুসারে ঘোষণা করেছে। কিন্তু এর আগে জানতে হবে একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে, যে বালুচিস্তান প্রথম থেকে কি এরকম ছিল? কারণ বালুচিস্তান 1948 সালে যদি আমরা যাই, তাহলে সেই সময় একটা বিশ্বাসঘাতকতা বালুচিস্তানের সঙ্গে হয়েছিল। পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি 1948 সালে প্রথম যে ঘোষণা করেছিলেন যে বালুচিস্তানকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করে পাকিস্তান, এবং বালুচিস্তানের সঙ্গে আমাদের ভারতের কোনো বর্ডার শেয়ারিং নেই। সেই কারণে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরই, এরপর যখন স্বাধীন রাষ্ট্র হিসেবে অর্থাৎ প্রিন্সলি স্টেট থেকে বেরিয়ে আসলো বালুচিস্তান, সেই সময় প্রথম কোনো এক রাতের অন্ধকারে কালাট প্রদেশ যেটা আছে বালুচিস্তানে, সেখানে জিন্নাহ সাহেব নিজেই তিনি পাকিস্তানের আর্মি পাঠিয়ে দিলেন।
বালুচিস্তান 1948 সাল থেকেই সরাসরি বিদ্রোহ ঘোষণা করলো এবং 2002 সালের পর থেকে এই বিদ্রোহের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। মূলত তিনটি বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তানে রয়েছে, বিএলএ, বিএনএ এবং বিএনএফ। তারা তিনটে এখন একযোগে বিদ্রোহের পথে বলে গোয়েন্দা রিপোর্টগুলো সামনে আসছে। এবার একটা সারপ্রাইজিং তথ্য দিই, একটু চাঞ্চল্যকর তথ্য দিই। সেটা হলো 2015 সাল এবং এই সময় পাকিস্তান কার্যত দেউলিয়া। পাকিস্তানের নাওয়া খাওয়া প্রায় বন্ধ বললে কম বলা হয়। সেই সময় পাকিস্তান ফলো করলো যে বালুচিস্তানের মাটির নিচে প্রচুর পরিমাণে মিনারেলস আছে, খনিজ আছে, কিন্তু পাকিস্তানের পরিকাঠামো না থাকার জন্য সেগুলো খনন তারা করতে পারছে না। পাকিস্তান তখন বন্ধু রাষ্ট্র চীনকে বলল যে আপনারা এখানে আসুন, আপনারা খনন শুরু করুন এবং এটাকে যেভাবে প্রক্রিয়াকরণ করতে আপনাদের মধ্যে করে তার যে লভ্যাংশের একটা পার্ট অর্থাৎ ফিনান্সিয়াল সাপোর্ট আমাদেরকে দিন। চীন রাজি হলো, কারণ চীন দেখলো যে বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য করতে হলে মালাক্কা স্ট্রেট ক্রমশ সংকুচিত হচ্ছে এবং 12,000 কিলোমিটারের পরিবর্তে যদি তারা সিনজিয়াং প্রদেশ থেকে এই বালুচিস্তান অব্দি রাস্তা তৈরি করতে পারে, যেটাকে সি-প্যাক নাম দেওয়া হয়েছিল, তাহলে শুধুমাত্র 3,000 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারলেই তারা এই ব্যবসা করতে পারবে বহির্বিশ্বের সঙ্গে, পশ্চিম এশিয়ার সঙ্গে, সেন্ট্রাল এশিয়ার সঙ্গে এবং ইউরোপিয়ান কান্ট্রির সঙ্গে। সে কারণেই সিনজিয়াং প্রদেশ থেকে এই গাদর পোর্ট পর্যন্ত অর্থাৎ বালুচিস্তান পর্যন্ত সি-প্যাক প্রজেক্ট তারা শুরু করলো। $60 বিলিয়ন তারা খরচ করেছে এবং আগেই বলেছি যে বালুচিস্তান যে অংশটায় আছে, বালুচিস্তান একমাত্র প্রদেশ পাকিস্তানের যাদের সঙ্গে আফগানিস্তান এবং ইরানের বর্ডার অনেকটাই শেয়ার হয়। এই অংশটা ইরান এবং আফগানিস্তান ক্ষেত্রে পাকিস্তানের জন্য একটা বাফার জোন এবং এই বালুচিস্তানের দিকে নজর ছিল বহুদিন ধরেই ইউএসের অর্থাৎ আমেরিকার। তার কারণ হলো এই আফগানিস্তান এবং ইরানের ক্ষেত্রে বালুচিস্তান একটা বাফার জোন হিসেবে সবসময় অবস্থান রেখে এসছে বা কাজ করে এসছে। সেই কারণে আমেরিকার যে রাষ্ট্রীয় নীতি প্রথম থেকেই ছিল যে বালুচিস্তানে তাদের একটা পদক্ষেপ রাখার। যে সময় চীনকে ইনভাইট করে পাকিস্তান নিয়ে আসলো বালুচিস্তানে, সেই সময় আমেরিকার ক্ষমতায় রয়েছেন বারাক ওবামা। তিনি যখন একটা প্ল্যানিং করলেন বলেই গোয়েন্দা রিপোর্ট সামনে আসছে এবং শুনলে অবাক লাগবে যে ডোনাল্ড ট্রাম্প ইউএসের প্রেসিডেন্ট, তিনি দুদিন আগেই বলেছেন যে বালুচ যে লিবারেশন আর্মি বা মসজিদ ব্রিগেড এরা সন্ত্রাসবাদী গোষ্ঠী। 2015 সালের ছবিটা অন্যরকম ছিল। সেই সময় এই বালুচ লিবারেশন আর্মিকে ফান্ডিং দেওয়ার পরিকল্পনা করা হয় এবং পরিকল্পনা করে CIA অর্থাৎ মার্কিন গোয়েন্দা সংস্থা এবং CIA ময়দানের নামে। এরপর যেটা তথ্য উঠে আসে যে বালুচিস্তানের অত্যন্ত কাছাকাছি হলো দুবাই এবং দুবাইয়ে রয়েছে মার্কিন সেনা ঘাঁটি। এই মার্কিন সেনা ঘাঁটির থেকে প্রচুর পরিমাণে আর্মস, অ্যামিনিশনস এবং যে ফান্ডিং, ফিনান্সিয়াল সাপোর্ট সেটা CIA প্রোভাইড করা শুরু করলো বিএল অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি। আপনারা যদি ফলো করবেন যে শুধুমাত্র এই ফিনান্সিয়াল সাপোর্ট বা শুধুমাত্র আর্মস, অ্যামিনিশন নয়, বিএলএ বা মসজিদ ব্রিগেড এরা যেভাবে লড়াইটা করে সেটা ট্রেন্ড আর্মির মতো। অর্থাৎ যখন কোনো এরিয়া ডমিনেট করতে ঢোকে বা প্রবেশ করে বালুচিস্তান লিবারেশন আর্মি, তারা তখন দেখবেন ওই অংশের হাই অল্টিটিউডগুলো আগে দখল করে নেয়। এটা আর্মির একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে এবং যারা প্রফেশনাল আর্মি হয় তারা এই কাজটাই করে থাকে। বেসিক্যালি জঙ্গি গোষ্ঠীগুলো এভাবে লড়াই করে না। দ্বিতীয়ত, বালুচিস্তান লিবারেশন আর্মি যখন এরিয়া ডমিনেট করতে প্রবেশ করে কোনো অংশে বা কোনো এলাকায় তারা প্রবেশ করার চেষ্টা করে, তখন তারা ভি শেপে প্রবেশ করে। ভি শেপের লড়াইয়ের ফরম্যাটটা মূলত আমেরিকার এবং পরে যেটা পাকিস্তান অনেকটা অ্যাডপ্ট করার চেষ্টা করেছে। এটা একটা গেরিলা ওয়ারফেয়ারের একটা কায়দা বলে অনেকে মনে করেন, ভি শেপে যে লড়াইয়ের পদ্ধতি। এবং তার পাশাপাশি ভালো করে ফলো করলে আপনারা দেখতে পাবেন যে বালুচিস্তান লিবারেশন আর্মির হাতে বা বিএলএর হাতে যতগুলো গোষ্ঠী, বিদ্রোহী গোষ্ঠী আছে, প্রত্যেকের হাতে দেখবেন M4 কার্বাইন থাকে, অন্যান্য মার্কিন অস্ত্র থাকে। অর্থাৎ পরিষ্কার ছবি যে মার্কিন যুক্তরাষ্ট্র বা US আর্মির যে অস্ত্রগুলো সেগুলো CIA এর মাধ্যমে বিএলের হাতে বা পরবর্তী বিদ্রোহী গোষ্ঠীর হাতে চলে আসে এবং তারা এরপরে যে ছবিটা তৈরি হয় দেখবেন বারে বারে খবরের শিরোনামে এসছে বিএলএ ময়দানে নেমে পড়ে, ভীষণ অ্যাক্টিভ হয় এবং সি-প্যাক থেকে চায়নাদের বা চীনা কর্মীদের মেরে তাড়িয়ে দেওয়া শুরু করে, যেটা আমেরিকা প্রথম থেকে চাইছিল। তারা সরাসরি এটা করতে পারছিল না বলে বিএলএকে সামনে রেখে চীনকে সি-প্যাক থেকে তাড়ানোর প্রক্রিয়া শুরু করেছিল সেই সময়টা। এবার আপনাদের মধ্যে যে প্রশ্নটা আসছে যে আমেরিকা প্রথমে বালুচ বিদ্রোহীদের অস্ত্র তুলে দিল, তারপর তাদেরকে জঙ্গি ঘোষণা করছে, গোয়েন্দা রিপোর্ট তাই বলছে। কেন? এই কেনর উত্তরটা হচ্ছে অনেকটা এরকম বলে তথ্য আমাদের কাছে আসছে যে দেখবেন আমেরিকার ফরম্যাটটাই তাই। সিরিয়ার শাসক বাশার আল আসাদ, তাকে তাড়াতে আমেরিকা
আইসিসের জন্ম দিয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখবেন যে ভারত এবং রাশিয়াকে চাপে রাখতে, এবং যেহেতু আফগান তালিবান তারা বর্তমানে ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইছে, সেই কারণে আফগান তালিবানকে আরও চাপে রাখতে আমেরিকা আইসিস কেপি অর্থাৎ আইসিস খোরাসান পার্টের জন্ম দিল। অর্থাৎ তাদের সিআইএ এই আইসিস খোরাসান পার্টকে এই রিজিয়নে নিয়ে আসলো। দেখুন, বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে অন্যের জন্য যদি কেউ গর্ত খোঁড়েন তাহলে সেই গর্তে নিজেকেই পড়তে হবে। তাই রাশিয়াকে চাপে রাখতে বা রাশিয়াকে ডিস্টার্ব করতে সিআইএ মার্কিন গোয়েন্দা সংস্থা আইসিস খোরাসান পার্টের জন্ম দিয়েছে নতুনভাবে, এবং ভারতকেও চাপে রাখা নানা রকম ফন্দি ফিকির প্রত্যেক দিন তৈরি করা হচ্ছে। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে এক কথায় রাজি হয়ে গেলেন, এবং যখন শুক্রবার মধ্যরাতে আলাস্কার অ্যাঙ্করেজে বৈঠকে বসছেন, সেই সময় কতটা চাপ ছিল এই ডোনাল্ড ট্রাম্পের ওপরে সেই প্রশ্ন এখন বিভিন্ন মহলে ঘুরছে। কারণ ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি যে বৈঠকে যোগ দিয়েছিলেন সেখানে 3টি শর্ত মূলত রেখেছিলেন। তার প্রথম বিষয়টি ছিল যে ইউক্রেনকে ন্যাটো গোষ্ঠীভুক্ত করা যাবে না। সবথেকে গুরুত্বপূর্ণ যে শর্তটা তিনি রেখেছেন যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো যে রাশিয়ার ওপর যেমন নিষেধাজ্ঞা আমেরিকাকে তুলতে হবে, পাশাপাশি রাশিয়ার অ্যালাই যে দেশগুলো আছে অর্থাৎ সহযোগী যে দেশ, এক্ষেত্রে ভারত, সেই ভারতের ওপর যে প্রত্যেক দিন ট্যারিফ মিসাইল বর্ষণ করছেন তা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। এবং এ বিষয়ে তিনি পরবর্তী বৈঠকের জন্য মস্কোয় আমন্ত্রণ করেছেন ডোনাল্ড ট্রাম্পকে। ভ্লাদিমির পুতিন প্রমাণ করেছেন শটান রাশিয়া থেকে আমেরিকার মাটিতে এসে তিনি বৈঠক করে বুঝিয়ে দিয়েছেন তিনি সত্যিকারের সিংহ। অ্যাঙ্করেজে এই বৈঠক শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে ভ্লাদিমির পুতিন তিনি ফলো করলেন, দেখলেন যে বৈঠক স্থলের ঠিক ওপরেই মাঝ আকাশ দিয়ে হঠাৎ করেই আমেরিকার B-2B বম্বার এবং 4টে F-35 ফাইটার জেট আমেরিকা ওড়াতে শুরু করেছে। কোনোরকম কূটনৈতিক শিষ্টাচারে এটা সম্ভব নয় বা এটা ঘটে না, এটা চমকানো ধমকানো নিজের মাটিতে। এবং ভ্লাদিমির পুতিনও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাকে অর্থাৎ ভ্লাদিমির পুতিনের বিমানকে যে 8টা Su-57 স্কর্ট করে নিয়ে এসেছিল, তার মধ্যে 2টি Su-57 সঙ্গে সঙ্গে আকাশে উড়ে ওই মার্কিন ফাইটার জেট এবং B-2B বম্বারকে ফলো করা শুরু করে। গোয়েন্দা রিপোর্ট বলছে পেহেলগাঁও আক্রমণের আগে আসিম মুনির নিজে তিনি কাজাকিস্তান গেছিলেন। কাজাকিস্তানে সেখানে গেছিলেন তিনি সেখানকার যারা আইসিস খোরাসান পার্টের নেতা বা নেতৃত্বে আছে তাদের সঙ্গে একটা গোপন মিটিং করতে। এটাও কি কোনো বৃহৎ রাষ্ট্রের নির্দেশে যিনি পৌঁছেছিলেন? সেই তথ্য হয়তো ক্রমশ ফাঁস হয়ে আসবে বা ফাঁস হবে। এবার যে প্রশ্নটা আসছে যে আমেরিকা এত কিছু করছে কেন? কারণ আমেরিকা জানে যে পাকিস্তান তাদের হাতে পাপেট শুধুমাত্র, তারা যদি বলে উঠতে উঠবে, যদি বসতে বলে তারা বসবে। এই বালুচিস্তানের মাটির নিচে এত পরিমাণ খনিজ রয়েছে যেটা আমেরিকাকে আরও অনেক বছরের জন্য সমৃদ্ধ করবে। 1 নম্বর একটা বড় স্বার্থ আমেরিকার। দ্বিতীয়ত বালুচিস্তানের অবস্থান। বালুচিস্তান এমন একটা বাফার জোন যেখান থেকে আমেরিকা যদি অবস্থান করতে পারে তাহলে আমেরিকা ইরানকে সরাসরি নজরে রাখতে পারবে, ইরানকে আরও বেশি আক্রমণ করতে পারবে, ইরানের সমস্ত বিষয়ে যে গোয়েন্দা তথ্য আমেরিকার হাতে দ্রুত পৌঁছবে এবং একই সঙ্গে আফগানিস্তান বা আফগান তালিবানকেও চাপে রাখতে পারবে। তাই BLA বা বালুচ লিবারেশন আর্মিকে জঙ্গি ঘোষণা করে সেটাকে সূত্র বানিয়ে এবার US আর্মি সেখানে প্রবেশ করবে এবং সেখানে অবস্থান করা শুরু করবে। তাহলে চীনকে বালুচিস্তান থেকে সরানো যাবে, একই সঙ্গে অন্য একটি এশিয়ার বৃহৎ রাষ্ট্রকে অনেকটা সাপ্রেস করা যাবে, তাদের ক্ষমতাকে ছোট করে দেওয়া যাবে এবং US আর্মি যদি বালুচিস্তানে অবস্থান করে তাহলে ইরানকে চাপে রাখতে অনেকটাই সমর্থ হবে আমেরিকা। এটাই আমেরিকার ব্লুপ্রিন্ট বলে আন্তর্জাতিক মহলের একটা বড় অংশ মনে করছে। এবার পাক আমেরিকার যে ব্লুপ্রিন্ট রেডি করেছে তারা, তার মধ্যে যে আসল ছবি, আসল গল্প, আসল নির্যাসটা আপনাদের বলবো। এপিসোডের প্রথম দিকে আপনাদের বলেছিলাম যে পাকিস্তান বড় বড় দুটো ভুল করেছে। এবার ভুল করলে তার তো মাসুল তো গুনতেই হয়। একটা বিষয় আপনাদের বুঝে নিতে হবে, ভারত কখনোই বলেনি যে ভারতের যুদ্ধ পরিস্থিতি শেষ হয়ে গেছে বা অপারেশন সিঁদুর শেষ হয়ে গেছে। কারণ এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারত সর্বোত্তম যুদ্ধ সেনা মেডেল যেটা দিয়েছে সেটা মূলত যুদ্ধ পরিস্থিতি দেওয়া হয়। এবং এর আগে যখন শ্রীলঙ্কায় পিস কিপিং মিশন আমরা পাঠিয়েছিলাম বা কার্গিল ওয়ারের সময় এই সেম মেডেল সেনা অফিসারদের দেওয়া হয়েছিল। ফলে পাকিস্তান পূর্ব দিক থেকে আক্রমণের যে পরিকল্পনা ব্লুপ্রিন্ট তৈরি করেছে, তেজস্ক্রিয় পদার্থ সেখান থেকে পাঠানো হচ্ছে, উল্টো দিকে পাকিস্তান নানাভাবে রক্তাক্ত করার চেষ্টা করছে জঙ্গি বা ব্যাট টিমকে পাঠিয়ে। এরপর যদি পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান কেটে বেরিয়ে যায় জাস্ট সার্জিক্যাল অপারেশন হয়ে, তাহলে পাকিস্তান আমেরিকাকে বললেও কোনো লাভ হবে না, কারণ পাকিস্তানের দেরি হয়ে যাবে সেটা। কারণ ভুল করলে পাকিস্তানকে মাসুল তো গুনতেই হবে।
একই সঙ্গে আরও একটা ভয়ঙ্কর তথ্য পাকিস্তানের জন্য আছে, সেটা হলো যেদিন ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ঘোষণা করানো হচ্ছে যে এই বিএলএ বা এই জঙ্গি গোষ্ঠী এরা সন্ত্রাসবাদী গোষ্ঠী, সেই সময় পাকিস্তানের অভ্যন্তরে আর একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্তগুলো হলো যে বালুচিস্তানের যে 3টি বিদ্রোহী গোষ্ঠী আছে, যেটা আগে আমরা বলেছি বিএলএ, বিএনএফ এবং বিএনএ, এবং তার পাশাপাশি টিটিপি বিদ্রোহী গোষ্ঠী, এর একটা সিদ্ধান্তে এসছে যে এককভাবে লড়াই আর নয়, এবার লড়াইটা হবে একটা মিলিশিয়া হিসাবে, যে কারণে তারা একটা এগ্রিমেন্ট করেছে। এগ্রিমেন্টের একাধিক সিদ্ধান্ত হয়েছে এই মোট 4 থেকে 5টি গোষ্ঠীর মধ্যে। প্রথম সিদ্ধান্ত হলো যে এই গোষ্ঠীগুলো, বিদ্রোহী গোষ্ঠীগুলো পরস্পরের মধ্যে হিউম্যান ইন্টেলিজেন্স শেয়ার করবে। একই সঙ্গে এই বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের মধ্যে অস্ত্র শেয়ার করবে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি যে বিপুল পরিমাণ অস্ত্র মার্কিন বা ইউএস আর্মি আফগানিস্তানে ফেলে গেছিল। তার মধ্যে 4টে সুপার হারকুলিস ছিল, প্রায় 1000-এর উপর বুলেট প্রুফ গাড়ি ছিল। বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশ এবং মায়ানমারে যে পরিমাণ অস্ত্র অ্যামুনিশন বর্তমানে রয়েছে, তার চেয়েও বেশি অস্ত্র ইউএসের অর্থাৎ মার্কিন সৈন্য আফগানিস্তানে ফেলে গেছিল, যেটা পরবর্তী সময় টিটিপির হাতেও আসে। এই বিপুল অস্ত্র এবার তারা তুলে দেবে বালুচিস্তানের যে বিদ্রোহী গোষ্ঠী তাদের হাতে। ফলে জাফর এক্সপ্রেস একের পর এক ঘটবে কি, এবং খুব দ্রুত এই সমস্ত বিদ্রোহী গোষ্ঠীগুলো বড় সিদ্ধান্ত নিয়ে ভেঙে বেরিয়ে আসবে পাকিস্তান থেকে। সেই আতঙ্ক গ্রাস করছে শেহবাজ শরীফদের। কী কারণে ইন্টারন্যাশনাল ওয়াচডগরা বলছেন বা ইন্টারন্যাশনাল সেক্টর থেকে বলা হচ্ছে যে পাকিস্তান অনেকগুলো ভাগে ভাঙবে, সেটা তাদের কৃতকর্মের জন্যই। তার কারণ একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকে আসছে বা ছবি আসছে যে রাশিয়া একটা সরাসরি ঘোষণা করেছে। সেই ঘোষণাটা হলো যে যদি পাকিস্তানের সঙ্গে ভারতের আবার সংঘাতপূর্ণ পরিস্থিতি বা যুদ্ধ তৈরি হয়, তাহলে এবার রাশিয়ার সেনাবাহিনী দাঁড়াবে ভারতের সেনার সঙ্গে। সেই ঘোষণার পরই কি ডোনাল্ড ট্রাম্প বড় কোনো সিদ্ধান্ত নিয়েই বসে পড়লেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে, এবং যে সেন্ট্রাল কমান্ডের নতুন চিফ হয়েছে ইউএস আর্মির তরফে অ্যাডমিরাল ব্র্যাড কুপার, তাকে খুব দ্রুত পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে আমেরিকা। তার দুটো কারণ, একটা হলো পাকিস্তানের এই সম্ভাব্য ভাঙন রোধে ব্র্যাড কুপার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নিতে পারেন, এবং দ্বিতীয়ত এই তথ্য বোঝার চেষ্টা করছেন সেখানে ইউএস আর্মির অফিসিয়ালসরা যে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারত রাশিয়ার যৌথ পরিকল্পনা ঠিক কোন পথে যাবে। বিপজ্জনক অবস্থায় পাকিস্তান এবং লেজে গোবরে অবস্থা হবে ডোনাল্ড ট্রাম্পের, যেমনটা সেখানকার পেন্টাগন কর্তারা বলছেন বা সেই ভবিষ্যৎবাণী করে রেখেছেন। আরও গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য নিয়ে আবারও ফিরবো আপনাদের সঙ্গে, আপনাদের শেয়ার করবো সে সমস্ত গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।